বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে সাক্ষ্য আইন পড়ব। যদিও সাক্ষ্য আইনের বর্তমান যে পার্ট গুলো আমরা পড়তেছি একটু কঠিন, বেরসিক। তথাপিও যেহেতু পরীক্ষাতে এই পার্ট থেকে প্রশ্ন আসতেছে, সো আমরা এটার প্রতি একটু গুরুত্ব দেওয়া উচিত। আমরা দেখি প্রতিদিন যদি পড়ি, প্রতিদিন যদি লিখি, কষ্টকর যে বিষয়টা সেটাও একসময় সহজসাধ্য হয়ে যায়। পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখবেন একটা গান কানের কাছে প্রতিনিয়ত বাজে। প্রথম দিন ভালো লাগে না, পরের দিন ভালো লাগে না। আস্তে, আস্তে সেটা ভালো লাগার দিকে যায়। এক পর্যায়ে সেই ১ম যে গানটা খারাপ লাগতেছিল সেটাই ভালো লাগাতে পরিণত হয়। তো এই সাক্ষ্য আইনটা আমাদের জন্য একটু বেরসিক সাবজেক্ট। তথাপিও এটা প্রতিদিন যদি পড়ি সেই বিষয়টাই একদিন আমাদের ভালো লাগার জায়গা রূপে পরিণত হবে। আমি আমি মনে করি। এবং আমারও তাই ছিল আপনাদের মতো। এখন সেটাকে ওভারকাম করে ভালো লাগার একটা জায়গা পরিণত হয়েছে। সো আমরা ইনশাআল্লাহ ভালো করব। আমরা দেখি যেখানে ছিলাম গত ক্লাসে ৬ষ্ঠ অধ্যায়। ৬ষ্ঠ অধ্যায় আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। ৬ষ্ঠ অধ্যায়ের পূর্বে আমরা আপনাদের মেমোরাইজ করার জন্য একটু ৫ম অধ্যায়ের যে ১ম পার্ট, ১ম পার্টে আমরা পড়েছিলাম না দলিলাদি প্রমাণ সম্পর্কিত দালিলিক সাক্ষ্য। সেখান থেকে আমরা একটু রিভিশনে যাব আপনাদের জন্য। আমরা দেখি একটু যদি মেমোরাইজ করি, আমরা ১ম এই দেখেছিলাম ৬১ ধারায় দলিল প্রমাণ করব ২ টা পদ্ধতিতে। একটি হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, আরেকটি হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা ৬১ ধারা অনুযায়ী। আর ৬২ ধারায় পড়েছিলাম প্রাথমিক সাক্ষ্য কাকে বলে, মূল দলিল উপস্থাপন করাটাই প্রাথমিক সাক্ষ্য বলে বিবেচিত ৬২ ধারা অনুযায়ী। দেন আমরা জেনেছি ৬৩ ধারায় মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে। দলিলের অনুলিপি অথবা অনুলিপির অনুলিপি অথবা জাবেদা নকল অথবা যে দলিল সম্পর্কে কোনো ব্যক্তি স্পেশালি জ্ঞাত আছেন, বিশেষভাবে জ্ঞাত আছেন, তিনি সে দলিল সম্পর্কে যদি মৌলিক বিবরণ দেয় সেটাও আইনের পরিভাষায় মাধ্যমিক সাক্ষ্য বলে বিবেচনা করে থাকে, বিবেচিত হবে ৬৩ ধারা অনুযায়ী। আর ৬৪ ধারা আমরা জেনেছিলাম যে ক্ষেত্রে দলিল অবশ্যই মূল দলিল দ্বারাই প্রমাণ করতে হবে। দ্যার ইজ নট এনি অল্টারনেটিভ থিংস। এই ৬৪ ধারা অনুযায়ী মূল দলিল দ্বারাই প্রমাণ করতে হবে ৬৪ ধারায়। তবে ক্ষেত্র মতে কতিপয় ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে আমরা এই ৬৫ ধারা অনুযায়ী দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারি। আমরা সহজসাধ্য ভাষায় কয়েকটা কারণ জেনেছিলাম, ক্ষেত্র জেনেছিলাম। ১ম ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম? যেই দলিল হারিয়ে গেছে, যে দলিল পুড়ে গেছে, যে দলিল সরকারি দলিল, যে দলিল স্থানান্তর করা যায় না, যে দলিলের মূল কপি আপনার নিকট নাই, আর যে দলিল সম্পর্কে আপনি স্পষ্টত জ্ঞাত আছেন, সেই সকল ক্ষেত্রেই কেবল মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায় ৬৫। আর আমরা ৬৬ জেনেছিলাম যখন দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিলেন ৬৫ ধারা অনুযায়ী, সেক্ষেত্রে মূল দলিলটি উপস্থাপনের জন্য ৬৬ ধারা অনুযায়ী নোটিশ দিয়ে থাকেন। দলিল উপস্থাপনের নোটিশ। সে নোটিশের প্রেক্ষিতে ৬৭ ধারায় দলিল উপস্থাপন করা হয় এবং দলিল লেখকের মাধ্যমে উক্ত দলিলে স্বাক্ষর প্রমাণ সহ দলিল প্রমাণ করা হয় ৬৭ ধারায়। তাহলে দলিল উপস্থাপন এবং দলিল লেখকের মাধ্যমে দলিল প্রমাণ করেছিলাম ৬৭। আজকে আমরা জানবো, বারবার বলেছি, দলিল প্রমাণ সম্পর্কিত। তাহলে প্রথম বিষয়টা আমরা কিভাবে পড়লাম? দলিল প্রমাণ করবেন দলিল লেখকের উপস্থিতির মাধ্যমে, দলিল লেখকের স্বাক্ষর প্রমাণের মাধ্যমে ৬৭ ধারায়। ৬৮ ধারা আমরা দেখতে পাই দলিল যেখানে সত্যায়ন করা প্রয়োজন সেখানে প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে সত্যায়নকারী সাক্ষী দ্বারা দলিল প্রমাণ করা যায় ৬৮ ধারায়। আর ৬৯ ধারা আমরা জেনেছি যে ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষী পাওয়া যায় না সেক্ষেত্রে তার স্বাক্ষর প্রমাণ করেও দলিল প্রমাণ করা যায়। ৭০ ধারা আমরা জেনেছিলাম যেখানে দলিলের পক্ষ কর্তৃক স্বীকার করা হয়, স্বীকৃতি দেওয়া হয়, সেক্ষেত্রে দলিল আর প্রত্যয়ন করার কোনো প্রয়োজন নাই। এছাড়া ৭১ ধারায় জেনেছি যেখানে দলিলের পক্ষ কর্তৃক অস্বীকার করা হয়, অস্বীকৃতি জ্ঞাপন করা হয়, সেক্ষেত্রে অন্য সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা হয় ৭১ ধারা অনুযায়ী। আর ৭২ ধারা আমরা জেনেছিলাম যে ক্ষেত্রে দলিল প্রমাণের বিষয়ে, যে ক্ষেত্রে দলিল প্রমাণের বিষয়ে
প্রত্যয়ন করা প্রয়োজন নাই, সেক্ষেত্রে অসত্যায়িত দলিল হিসাবেই আদালতে সত্যায়নকৃত দলিল দাখিল করলেও অসত্যায়িত দলিল হিসাবে আদালত বিবেচনা করবে, যা আমরা দেখি 72 ধারায়। আর সর্বশেষ 73 ধারা আমরা পড়েছিলাম, যেখানে তর্কিত দলিলের সাথে প্রমাণিত দলিলের স্বাক্ষর তুলনা করে দলিল প্রমাণ, স্বাক্ষরের সহিত স্বাক্ষর তুলনা করে দলিল প্রমাণ পড়েছিলাম 73 ধারা অনুযায়ী। আর ডিজিটাল স্বাক্ষরের সহিত স্বাক্ষর তুলনা করে দলিল প্রমাণ, সেটা পড়েছিলাম 73-এর ক এবং খ ধারা অনুযায়ী। এ হচ্ছে আমাদের দলিল প্রমাণ সংক্রান্ত বিষয়। দেন আমরা যদি আরেকটু ছোট করে জেনে যাই, একবারে সরকারি দলিল কাকে বলে জেনেছি 74-এর 1, এবং সরকারি দলিল যেক্ষেত্রে বেসরকারি ভাবে কোনো দলিল প্রণয়ন করা হয় আর সেই দলিল যদি সরকারি ভাবে সংরক্ষণ করা হয়, সেটাও আইনের পরিভাষায় সরকারি দলিল বলে বিবেচিত হয়ে থাকে 74 ধারা। 75 ধারা আমরা জেনেছিলাম অন্যান্য যত প্রকার দলিল আছে সরকারি দলিল ব্যতীত সকল দলিলই আইনের পরিভাষায় বেসরকারি দলিল বলে বিবেচিত হয়ে থাকে। আর সর্বোপরি 76 ধারায় জেনেছিলাম সরকারি দলিলের যে কর্তৃপক্ষ তারাই কেবল সরকারি দলিলের যে কর্তৃপক্ষ বা সরকারি দলিলের যে জিম্মাদার তারাই কেবল সরকারি দলিল প্রত্যয়ন করতে পারে। প্রত্যয়িত অনুলিপি উপস্থাপন করবেন 77 ধারায়। সে দলিল উপস্থাপন করার পর 79 ধারায় আমরা দেখতে পাই আদালত অনুমান করেন, প্রত্যয়িত দলিল সম্পর্কে অনুমান করেন সঠিক শুদ্ধ। তাহলে অনুমানের অংশ শুরু হয় কোত্থেকে? 79 ধারা থেকে শুরু হয় 90-এর ক ধারা পর্যন্ত। 79 ধারার প্রথম ধারা আমরা কি পেলাম? প্রত্যয়িত অনুলিপি উপস্থাপন করলে আদালত বিবেচনা করবেন শুদ্ধ সঠিক। আর 80 ধারায় পড়েছিলাম সরকারি দলিল যদি আদালতে উপস্থাপন করা হয় সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত যে দলিল সরকারি দলিল, সে দলিল সঠিক শুদ্ধ বলে বিবেচিত হবে 80 ধারা অনুযায়ী। 81-র কথা আমরা কি জেনেছিলাম? ডিজিটাল আকারে প্রকাশিত গেজেট সম্পর্কে অনুমান করা হয় 81-র ক। ডিজিটাল আকারে প্রকাশিত গেজেট সম্পর্কে অনুমান 81-র ক। আর 82 ধারা আমরা দেখেছি ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে প্রণীত যে দলিল, সে দলিল বিনা সাক্ষ্যেই আদালত অনুমান করবে, আদালতে প্রমাণ করা যায়, সাক্ষ্য ব্যতীত গ্রাহ্য হয় 82 ধারা অনুযায়ী। 83 সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা পরিকল্পনা সম্পর্কে অনুমান করা হয় 84 ধারা আমরা জেনেছি আইন এবং আদালতের সিদ্ধান্ত সম্পর্কিত যে রিপোর্ট, সেই রিপোর্ট সম্পর্কে অনুমান করে থাকেন 84 ধারায়। আর সর্বোপরি 85 ধারা আমরা জেনেছি মুক্তারনামা বা চুক্তিনামা সম্পর্কে আদালত অনুমান করতে পারেন সঠিক শুদ্ধ যখন মুক্তারনামাটা বা চুক্তিনামাটা আদালতের কোন অফিসারের সম্মুখে সম্পাদিত হয়ে থাকে, জজ ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হয়ে থাকে, নোটারি পাবলিক কৃত হয়ে থাকে, সেক্ষেত্রে সে মুক্তারনামা সম্পর্কে অনুমান করবেন সঠিক। পাশাপাশি 85-র কথা আমরা জেনেছি ডিজিটাল আকারে যে চুক্তি হয়, ডিজিটাল চুক্তি সম্পর্কে অনুমান করবেন 85-র ক। ডিজিটাল রেকর্ড স্বাক্ষর সম্পর্কে অনুমান করবেন 85-র খ। ডিজিটাল স্বাক্ষর সনদ সম্পর্কে অনুমান 85-র গ। বিচার বিভাগের যে নথি, বিদেশি বিচার বিভাগের নথি সম্পর্কে অনুমান করে থাকি 86 ধারা এবং 87 ধারা পর্যালোচনা আমরা জেনেছি পুস্তক মানচিত্র চার্ট যাহা জনসাধারণ বা সাধারণের গণ স্বার্থমূলক বিষয়ে সম্পাদিত হয়ে থাকে সে সম্পর্কে অনুমান করতে পারি। আর 88 ধারা আমরা জেনেছি তার বার্তা সম্পর্কে অনুমান, কথোপকথন সম্পর্কে অনুমান করা হয়ে থাকে 88 ধারায়। আর ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান করা হয়ে থাকে 88-র ক। যে দলিল 65 ধারা অনুযায়ী উপস্থাপন করতে পারে নাই, মাধ্যমিক সাক্ষ্য দিয়েছি, সে দলিল সম্পর্কে অনুমান করা হয় 89 ধারায়, যে দলিল এখন উপস্থাপন করা হয় নাই। আর 89-এর কথা আমরা দেখতে পাই ফরেনসিক সকল প্রকার সাক্ষ্য, বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সকল সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হলো সে সম্পর্কে অনুমান করবেন সঠিক শুদ্ধ 89-এর ক। 30 বছরের পুরাতন সরকারি দলিল সম্পর্কে অনুমান করে থাকেন আদালত সঠিক। পাশাপাশি সে 30 বছরের যে পুরাতন দলিল সম্পর্কে অনুমান করবেন সে দলিল প্রমাণের জন্য আমরা দেখতে পাই কোনো সাক্ষ্যের প্রয়োজন নাই 90 ধারায়। আর 90-এর কথা আমরা জেনেছিলাম যেখানে ডিজিটাল দলিল 5 বছরের পুরাতন হলেও সেটা আদালতে গ্রহণযোগ্য হবে, সে সম্পর্কে আদালত অনুমান করবেন সঠিক শুদ্ধ। এ হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাস। আর গত ক্লাসে যা পড়েছিলাম একটু কঠিন বিষয়, যেখানে আমরা জেনেছি 6ষ্ঠ অধ্যায়ে আমরা পড়েছিলাম দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এক্ষেত্রে আমরা পড়েছিলাম চুক্তি মঞ্জুরি বিলি ব্যবস্থা।
এই তিনটা বিষয়ে দালিলিক সাক্ষ্য দ্বারা মাধ্যমিক সাক্ষ্য বর্জিত হয়। এই তিনটা বিষয় অবশ্যই দালিলিক সাক্ষ্যই উপস্থাপন করতে হয়। যদি দালিলিক সাক্ষ্য উপস্থাপন করা না যায়, সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, তবে মৌখিক সাক্ষ্য বর্জিত হয়ে থাকে 91 ধারায়। আর 92 ধারায় জেনেছি মৌখিক ভাবে কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়। যে সম্পর্কে দালিলিক কোনো চুক্তি হয়েছে, লিখিত কোনো চুক্তি হয়েছে, সে সম্পর্কে মৌখিক চুক্তি গ্রহণযোগ্য হবে না 92 ধারা অনুযায়ী। আর 93 ধারা আমরা দেখি দ্ব্যর্থবোধক দলিল বা অনিশ্চয়তাবোধক দলিল অথবা ত্রুটিপূর্ণ দলিল সম্পর্কে যদি শুদ্ধ করার জন্য সাক্ষ্য দিতে চান, সেই সাক্ষ্য আদালতে অগ্রাহ্য হয়ে থাকে। কত ধারায় মৌখিক সাক্ষ্য অগ্রাহ্য হয়? দ্ব্যর্থবোধক দলিলে 93 ধারা। এরপরে আমরা দুইটা বিষয় জেনেছিলাম। বিদ্যমান বিষয়ের দলিল প্রয়োগে সাক্ষ্য বর্জন। যেই বিষয়ে আপনি ঘটনা সঠিক, বিক্রিয়া করেছেন সঠিক, কিন্তু চৌহদ্দি সুন্দরভাবে স্পষ্টত উল্লেখ করেন নাই, সে বিষয়ে আমরা বিদ্যমান দলিলে বিদ্যমান বিষয়ে দলিল প্রয়োগে সাক্ষ্য বর্জিত হয়ে থাকে 94 ধারায়। আবার সাক্ষ্য গ্রহণ হয়ে থাকে 95 ধারায়। দুই ক্ষেত্রেই, এক ক্ষেত্রে সাক্ষ্য বর্জন, এক ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ। বিদ্যমান বিষয়ে দলিল প্রয়োগে সাক্ষ্য বর্জন 94, বিদ্যমান বিষয়ে অর্থহীন দলিলে সাক্ষ্য গ্রহণ 95। আর দুইটা বিষয়ের মধ্যে যে ক্ষেত্রে একটা বিষয় স্পষ্টীকরণ করা হয় 96 ধারা অনুযায়ী, সেক্ষেত্রে মৌখিক সাক্ষ্য গ্রহণীয় হয়। আর 97 ধারা আমরা দেখি দুইটা বিষয়ের মধ্যে দুইটা বিষয় যখন অস্পষ্ট হয়, স্পষ্টকরণের জন্য আমরা দেখতে পাই 97 ধারায় আমরা মৌখিক সাক্ষ্য গ্রহণ করেন আদালতে। 98 ধারায় পড়েছিলাম অস্পষ্ট বর্ণলিপি যদি হয়ে থাকে, স্পষ্ট বর্ণলিপি ব্যবহার করার জন্য আমরা মৌখিক সাক্ষ্য ব্যবহার করতে পারি, সাক্ষ্য দিতে পারি, সেই সাক্ষ্য আদালত গ্রহণযোগ্য বলে বিবেচনা করেন। তাহলে অস্পষ্ট বর্ণলিপি সম্পর্কে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে 98 ধারা অনুযায়ী। আর 99 পড়েছিলাম দলিলের শর্তাবলী পরিবর্তনে সাক্ষ্য দিতে পারেন, সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে 99 ধারায়। এক্ষেত্রে আমরা দেখি যদি দলিলের শর্তাবলী পরিবর্তন তখনই হবে যখন তৃতীয় পক্ষের কোনো স্বার্থ জড়িত থাকবে। আর 100 ধারা পর্যন্ত পড়েছিলাম উইল সম্পর্কে উত্তরাধিকার আইনের বিধিবিধান প্রযোজ্য হবে 1925 সনে, উইল সম্পর্কে উত্তরাধিকার আইন। এতক্ষণ আমি আসলে আলোচনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার জন্য ক্লাসের মধ্যে অন্তত এই পড়াগুলো একটু রিভিশনে থাকেন, মাথার মধ্যে একটু থাকে। এখন আমরা যাবো নতুন পড়ায়। খেয়াল করি আজকের যে বিবেচ্য বিষয় 7ম অধ্যায়। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। 7ম অধ্যায়। আমরা 7ম অধ্যায়ের পর্যালোচনায় দেখব যেখানে প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায় বা প্রমাণের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। কত অধ্যায়ে? 7ম অধ্যায়ে। এই 7ম অধ্যায়ে আমরা দেখতে পাই 101 থেকে 114 পর্যন্ত। তাহলে 101 থেকে 114 পর্যন্ত প্রমাণের দায়িত্ব। এই প্রমাণের দায়িত্বের মধ্যে প্রথম 101-এ আমরা দেখতে পাই যিনি কোনো মামলার রায় আশা করেন, কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়। এক্ষেত্রে আমরা একটু সাধারণ ভাষায় মনে করি যে বাদীর উপর মামলা প্রমাণের দায়িত্ব বর্তায়। অর্থাৎ কোনো বিষয়ে বাদী যদি মামলা না করে, সেক্ষেত্রে কি উক্ত বিষয়ে মামলা হয় কিনা? কেউ না কেউ বাদী হইতে হবে। বাদী মনে করতেছেন যে এই বিষয়ে আমাকে ঠকানো হয়েছে, কোনো না কোনো ভাবে আমি নির্যাতিত হয়েছে, কোনো না কোনো ভাবে আমি ভিক্টিমাইজ, আইনের কাছে আমি বিচার প্রার্থী, বিচার চাইতে পারি। তাহলে আমি এই বিষয়ে রায় কামনা করি বিদায় মামলা রুজু করেছি। অতএব যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, এভরিবডি অ্যাটেনশন প্লিজ, যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, উল্লেখিত বিষয়ে প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায় 101। যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, তাহলে মামলা রুজু হওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যায় বাদী বলতেছেন তিনি ভিক্টিমাইজ হয়েছেন, অপরদিকে বিবাদী বলতেছেন তাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে। বলেন এমন? বাদীও বলতেছে তিনি ভিকটিম হয়েছেন, বিবাদীও বলতেছেন তাকে ভিক্টিমাইজ করা হয়েছে, তাকে হয়রানি করার জন্য মামলা রুজু করা হয়েছে। তাহলে এক্ষেত্রে দুইজনে মামলার রায় আশা করতেছেন। যখন কোনো বিষয়ে দুই পক্ষই মামলার রায় আশা করেন, দুই পক্ষের উপরে মামলার বিষয়ে প্রমাণের দায়িত্ব বর্তাবে। তাহলে 101-এর মূল বিবেচ্য বিষয় হচ্ছে
যিনি মামলার রায় আশা করবেন, যিনি কোনো কিছুর অস্তিত্ব দাবি করবেন, তিনি কেবল সে বিষয়ে প্রমাণ করতে বাধ্য, তার উপরেই প্রমাণের দায়িত্ব বর্তাবে। এক্ষেত্রে আমরা স্পষ্টতই বাদী বিবাদী দুইজনের মধ্যে যিনি মামলার রায় আশা করবেন তিনি প্রমাণের দায়িত্ব বা তাকেই প্রমাণের দায়িত্ব দেওয়া হয়, তার উপরই প্রমাণের দায়িত্ব বর্তায়, আমরা দেখতে পাই 101। তাহলে এই ধারার মূল বিবেচ্য বিষয় কি? বাদী হোক আর বিবাদী হোক, মামলা রুজু হওয়ার পর যিনি মামলার রায় আশা করেন তিনি হচ্ছে তার উপরই প্রমাণের দায়িত্ব বর্তাবে 101 দ্বারায়। আমরা যদি একটু উদাহরণটা দেখি, দেখেন উদাহরণের মধ্যে কি বলা আছে। ক বলে খ একটি অপরাধ করেছে, তাহলে বাদী বলতেছে বিবাদী কোনো অপরাধ করেছে এবং সে অপরাধের জন্য খ দণ্ডিত হবে, কনফিডেন্স দণ্ডিত হবে। এই মর্মে ক আদালতের রায় আশা করেন, তিনি রায়ও আশা করতেছেন। উক্ত সকল অস্তিত্ব অবশ্যই ক কে প্রমাণ করতে হবে, তাহলে বাদী প্রমাণ করার কথা। ক এ মর্মে আদালতে রায় কামনা করেন খ এর দখলভুক্ত কোন জমি তিনি পাবার অধিকারী, তিনি তার সমর্থনে কতগুলো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, খ সে সমস্ত বিষয় অস্বীকার করেন। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে ক কে প্রমাণ করতে হবে। আমি যদি কোনো মামলার রায় আশা করি, আমি সম্পত্তি প্রাপ্ত হইতে চাই, প্রাপ্ত হব, সেক্ষেত্রে আমাকেই প্রমাণ করতে হবে যে উক্ত সম্পত্তি আমার, এই সম্পত্তির দলিল যিনি করেছেন তিনি মিথ্যা ভুয়া, আমার দলিলটা সঠিক। তাহলে আমাকেই প্রমাণ করতে হবে। কত দ্বারা আমরা দেখতে পেয়েছি? 101 ধারা। তাহলে যিনি মামলার রায় আশা করেন, বাদী বলেন আর বিবাদী বলেন, তিনিই উল্লেখিত বিষয়ে প্রমাণের দায়িত্ব বর্তাবে, তার উপর বর্তায় 101 ধারায়। তাহলে প্রমাণের দায়িত্ব কার আমরা পেয়েছি? যিনি মামলা রায় আশা করেন, সেটা হতে পারে বাদী, হতে পারে বিবাদী। দেন আমরা দেখবো 102, প্রমাণের দায়িত্ব কার উপর ন্যস্ত। এতক্ষণ আমরা দেখলাম মামলার বাদী বলতেছেন আমি ভিক্টিমাইজ হয়েছি, আর আসামি বলতেছেন আমাকে হয়রানি করা হয়েছে। দুইজনই মামলার রায় কামনা করতেছেন। এখন আমরা দেখবো 102 ধারায় দেখবো যে ক্ষেত্রে বাদী বিবাদী দুইজনই নিষ্ক্রিয়, বাদী এবং বিবাদী দুইজনই নিষ্ক্রিয়, কোনো পক্ষই মামলার জয়ী হওয়ার জন্য বা মামলা জেতার জন্য বা অস্তিত্ব প্রমাণ করার জন্য আদালতে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন না। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যে সকল সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যার পক্ষে গিয়েছেন সেক্ষেত্রে তিনি জয়ী হয়েছেন। মামলাতে যিনি জয়ী হলেন, পরাজিত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব বর্তাবে যদি তিনি মনে করেন যে না, আমি তো পরাজিত হওয়ার কথা ছিল না। তাহলে 102 এর মূল বিষয় কি? প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? আলটিমেট গোস টু হিম, অর্থাৎ যিনি মামলা রায় কামনা করেন তিনি পরাজিত হয়েছেন, বা যিনি অপরাধী ছিলেন তিনি দণ্ডিত হয়েছেন। এক্ষেত্রে তিনি যদি নিজেকে মনে করেন যে আমি দণ্ড পাওয়ার মতো কোনো অপরাধ করি নাই, আমাকে দণ্ড প্রদান করা হয়েছে ভুলবশত, প্রবঞ্চনাবশত, সেক্ষেত্রে তিনি উল্লিখিত বিষয়টি প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তাবে। তাহলে বর্তানোর কথা উদ্দেশ্য হচ্ছে যে ক্ষেত্রে বাদী বিবাদী উভয় পক্ষের মধ্যে, বাদী এবং বিবাদী উভয় পক্ষের মধ্যে যিনি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করার ফলে হেরে গেছেন, অর্থাৎ বাদী মামলা করার পর তিনি আর কোর্টেও যান না, কোনো প্রকার দলিলাদি উপস্থাপন করেন না, আসামি পক্ষ কোনো প্রকার দলিলাদি উপস্থাপন করেন নাই, সেক্ষেত্রে প্রাথমিক যে সিদ্ধান্ত মোতাবেক যে সকল সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সে সকল সাক্ষীতে আমরা দেখতে পাই যদি কেউ পরাজিত হন সেক্ষেত্রে পরাজিত ব্যক্তির উপরে উল্লিখিত মামলার দায় দায়িত্ব বা প্রমাণের দায়িত্ব বর্তাবে যদি তিনি মনে করেন যে না, আমাকে ভুলবশত প্রবঞ্চনাবশত দণ্ড দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাই 102 ধারায় প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? প্রমাণের দায়িত্ব বর্তালো হচ্ছে, আমরা দেখতে পাই ইতিমধ্যে আমরা জেনেছি, যিনি মামলায় পরাজিত হলেন তার উপর প্রমাণের দায়িত্ব বর্তায়। যিনি মামলায় পরাজিত হলেন তার উপর প্রমাণের দায়িত্ব বর্তাবে 102 ধারায়। এক্ষেত্রে আমরা যদি একটু উদাহরণটার দিকে খেয়াল করি, আমাদের উদাহরণটা তো জানতে হবে, উদাহরণ থেকে প্রশ্ন আসে। ক একটি জমির জন্য খ এর বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে, জমিটি খ এর দখলে আছে। ক দাবি করে খ এর পিতা গ উইল করে ওই জমি ক কে দিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে এই মামলায় কোন পক্ষ সাক্ষ্য না দিলে খ জমির দখল বজায় রাখার অধিকারী হবে। তাহলে অটোমেটিক্যালি মামলা করার পর যদি বাদী পক্ষ না যায় সেক্ষেত্রে প্রমাণের দায়িত্বটা কার উপর বর্তায়? আমরা দেখতে পাই
প্রমাণের দায়িত্বটা বর্তায় হচ্ছে যিনি মামলায় পরাজিত হলেন। তাহলে হচ্ছে আমাদের 102। তাহলে 101-এ আমরা কি দেখতে পেয়েছি? 101-এ দেখতে পেয়েছি যিনি মামলার রায় আশা করেন, কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, সেটা হোক বাদী হোক বিবাদী, তিনি বা তার উপরেই প্রমাণের দায়িত্ব বর্তাবে, তিনি প্রমাণ করবেন সে বিষয়টি আমরা দেখতে পাই 101 ধারায়। আর 102 ধারা আমরা দেখতে পাই প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত হয় বা বর্তায়। এক্ষেত্রে যদি কোনো মামলার বাদী বিবাদী উভয়ের পক্ষ থেকে সাক্ষ্য উপস্থাপন করা না হয়, সেক্ষেত্রে মামলায় পরাজিত ব্যক্তি উল্লিখিত বিষয়টি প্রমাণের দায়িত্ব বর্তাবে, অর্থাৎ পরাজিত ব্যক্তির উপরেই মামলার প্রমাণের দায়িত্ব বর্তায়। কত ধারায়? 102 ধারায়। তাহলে আমরা এখন পড়তেছি হচ্ছে সপ্তম অধ্যায়ের বিবেচ্য বিষয় আমরা কি পেয়েছি? প্রমাণের দায়িত্ব সম্পর্কে, যা 101 থেকে 114 ধারা পর্যন্ত। এর মধ্যে 101 ধারায় বললাম প্রমাণের দায়িত্বটা কার, আর এজওয়ালের নিয়মটা কি, প্রমাণের দায়িত্ব কার সেটা বলছে 101। আর 102 আমরা দেখতে পাই পরাজিত ব্যক্তির উপরেই প্রমাণের দায়িত্ব বর্তায় 102, যদি না কোনো পক্ষ সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন। দেন আমরা দেখতে পাই 103-এর বিষয় ইতিমধ্যে আপনারা অনেকবার পড়েছেন। 103-এর বিষয়ে আমরা দেখি কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব। আমরা যেমন 11 ধারায় পড়েছিলাম না, অজুহাতের প্রাসঙ্গিকতা, অজুহাত সুনির্দিষ্ট বিষয়। এটা শুনে ওই ব্যক্তি ব্যতীত অন্য কেউ জানে না, এমন একটা অজুহাত দাঁড় করালেন, এমন একটা বিষয় উপস্থাপন করলেন যা মামলার বিচার্য বিষয়ের সাথে গরমিল, টোটালি অসঙ্গতিপূর্ণ। সেক্ষেত্রে আমরা দেখতে পাই 103 ধারায় যিনি 11 ধারায় এলিবাই উত্থাপন করলেন, তিনি সে বিষয়টা প্রমাণ করবেন 103। দেখেন এখানে একটা উদাহরণ আছে, ক চুরির দায়ে খকে ফৌজদারিতে সুপর্দ করে, অর্থাৎ ক চুরির দায়ে খর বিরুদ্ধে মামলা করে, চুরির দায়ে মামলা করলো খর বিরুদ্ধে। ক আদালতকে বিশ্বাস করাতে চায় যে খ চুরির কথা গয়ের নিকট স্বীকার করেছে, স্বীকৃতি অবশ্যই ককে প্রমাণ করতে হবে। খ আদালতকে বিশ্বাস করাতে চায় সে সময় সে অন্যত্র ছিল, তা অবশ্যই তাকে প্রমাণ করতে হবে। তাহলে অন্যত্র যে ছিল 11 ধারায় যে আমরা পড়ি যে ঘটনার দিন আমি ছিলাম না, ঘটনার দিনে বাংলাদেশে ছিলাম না, তাহলে আমি কিভাবে চুরি করলাম, এই বিষয়টা তাহলে আমরা দেখতে পাই 103 ধারায় তাকেই প্রমাণ করতে হবে। তাহলে 11 ধারায় এলিবাই উত্থাপন করা হয় এবং সেই এলিবাই সে অজুহাত আদালতে প্রাসঙ্গিক হয় 11 ধারায়, বাট 103 ধারায় সে এলিবাইকে আপনি প্রমাণ করতে হবে যে আমি কিভাবে বাংলাদেশের বাইরে ছিলাম, কাগজপত্র দলিলাদি সহ সে বিষয়টা আপনাকে প্রমাণ করতে হবে 103 ধারা অনুযায়ী। তাহলে প্রমাণের দায়িত্ব কার? যিনি মামলার রায় আশা করেন। 101 প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? যিনি মামলায় পরাজিত হলেন তার উপর বর্তায় 102। সুনির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব কার? 103 ধারা আমরা দেখতে পাই যিনি সুনির্দিষ্ট বিষয় উত্থাপন করেছেন তিনি সে বিষয়টা প্রমাণ করবেন 103। 104-এ আমরা জেনেছি সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে সকল বিষয় প্রমাণের দায়িত্ব বর্তায়। সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য খ এর মৃত্যুকালীন ঘোষণা ক প্রমাণ করতে ইচ্ছুক, এক্ষেত্রে তার মৃত্যু অবশ্যই ক প্রমাণ করতে হবে। আপনার কাছে কেউ যদি মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে যায়, জবানবন্দি দেওয়ার পর তিনি মারা যায়, তাহলে ওই ব্যক্তিটা যে মৃত্যুকালীন সময়ে আপনার কাছে জবানবন্দিটা দিয়ে গেছে, এটা প্রমাণের দায়িত্ব কার? আপনার নিজের কিনা? আপনার কাছে যে দিচ্ছে কোনো সাক্ষ্য প্রমাণ নাই, কিন্তু আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনার কাছে মৃত্যুকালীন জবানবন্দি সে দিয়ে গেছে? তাহলে কিভাবে প্রমাণ করবেন? এটা আপনার উপরে বর্তাবে, আপনারই দায়িত্ব বর্তায় 104 ধারায়। তাহলে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে সকল বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে সকল বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব 104 ধারায়। যেমন ধরেন কোন ব্যক্তির একটা দলিল নিয়ে আদালতে মামলা চলতেছে, আপনি বলতেছেন যে দলিলটি পুড়ে গেছে, দলিলটি হারিয়ে গেছে।
তাহলে আপনি এই যে দলিলটি কিভাবে পুড়ে গেল, দলিলটি কিভাবে হারিয়ে গেল, সেটা প্রমাণের দায়িত্ব আপনার উপরে বর্তাবে। আপনি সেটা প্রমাণ করবেন। তাহলে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে সকল বিষয় প্রমাণ করার দায়িত্ব, যে সকল বিষয় প্রমাণ করতে হবে, আমরা 104 ধারায় যাব। 105-এ আমরা দেখব আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ দণ্ডবিধিতে যাব। দণ্ডবিধির সময় দেখব দণ্ডবিধির মধ্যে ব্যতিক্রমের মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে সাধারণ ব্যতিক্রম, আর একটা হচ্ছে বিশেষ ব্যতিক্রম। এই যে সাধারণ ব্যতিক্রম এবং বিশেষ ব্যতিক্রম, আপনি যদি নিজেকে কোনো অপরাধের দায়ী হতে অব্যাহতি পাওয়ার জন্য নিজেকে সাধারণ ব্যতিক্রম অথবা বিশেষ ব্যতিক্রমের আওতাভুক্ত বলে মনে করেন, সেক্ষেত্রে সেটা প্রমাণের দায়িত্ব আপনার উপরই বর্তাবে। আপনি যদি বলেন যে আমি মদ খেয়েছিলাম বা আমাকে মদ খাওয়ানো হয়েছে, আমি মাতাল অবস্থায় তাকে খুন করেছি, এটা প্রমাণের দায়িত্ব আলটিমেট গোস টু ইউ, বিকজ অফ আপনিই জানেন আপনি কিভাবে মাতাল হয়েছিলেন। সো দ্যাট আমরা দেখতে পাই 105 ধারায় আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, আসামি নিজেকেই সেটা প্রমাণ করতে হবে 105। আমরা গত পরীক্ষাতে 102 এবং 105 এই ধারা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছিল। সো ভাই আমরা একটু কেয়ারফুলি বিষয়গুলো হ্যান্ডেল করার চেষ্টা করব। তাহলে 105-এ আমরা কি জানলাম? আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব আসামির উপরই বর্তায়। তাহলে 101-এ কি পেয়েছি? প্রমাণের দায়িত্ব কার? যিনি মামলার বা কোনো বিষয়ের অস্তিত্ব আশা করেন তার প্রমাণের দায়িত্ব 101। 102 আমরা পড়লাম যিনি মামলায় পরাজিত হলেন প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়, অর্থাৎ আলটিমেট গোস টু হিম, যিনি পরাজিত হলেন। 102। 103 আমরা পড়লাম সুনির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব, যিনি কোনো এলিবাই উত্থাপন করলেন সেই এলিবাইটা প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তাবে। 103। 104-এ আমরা দেখেছি যে ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য কোন ঘটনা, আমরা ইতিমধ্যে পড়েছিলাম না, সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। কি বললাম এখানে? দলিল হারিয়ে গেছে, মৃত্যুকালীন জবানবন্দি যার নিকট দিয়ে গেছে, সে সাক্ষ্য, সে দলিল প্রমাণের জন্য তাকে প্রমাণ করতে হবে তিনি কিভাবে মৃত্যুকালীন জবানবন্দি নিয়েছিলেন, তার দলিলটা কিভাবে হারিয়ে গেছেন। 104। 105 জনৈক ব্যক্তি কি বললেন 105 আবার বলার জন্য একটু শুনেন সবাই। 105 এর বিবেচ্য বিষয় হলো আপনি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েন নাকি বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়েন। আপনাকে খুনের দায়ে অভিযুক্ত করা হলো, সে অভিযোগ হতে উত্থাপন করার জন্য নিজেকে সাধারণ ব্যতিক্রমের মধ্যে ফেলাচ্ছেন নাকি বিশেষ ব্যতিক্রমের মধ্যে ফেলাচ্ছেন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নিয়ে আপনি কাউকে খুন করেছেন নাকি নিজে মাতাল অবস্থায় কাউকে খুন করেছেন, এই বিষয়টা প্রমাণের দায়িত্ব আপনার উপরে বর্তাবে। আপনাকে বললো যে আপনি কেন খুন করেছেন, আপনাকে খুনের দায়ে অভিযুক্ত করা হলো, আপনি বললেন মাননীয় আদালত আমি তো নিজে খুন করি নাই, বা খুন করা অবস্থায় আমি অবচেতন মনে খুন করেছি, চেতন মনে নয়, সচেতন ছিলাম না, আমি বিকারগ্রস্ত ছিলাম, সেক্ষেত্রে প্রমাণের দায়িত্বটা আলটিমেট গোস টু ইউ, বিকজ অফ আপনি উত্থাপন করেছেন যে আপনি মাতাল ছিলেন। তাহলে কেমনে মাতাল ছিলেন, কে মাতাল করলো সেটা প্রমাণ করতে হবে। আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগার্থে আপনি কাউকে হত্যা করেছেন, সে বিষয়টাও আপনাকে প্রমাণ করতে হবে যে আমার আর কোনো সুযোগ ছিল না, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, দ্যাটস ওয়াই আমি তাকে হত্যা করেছি নিজে বাঁচার জন্য। তাহলে আপনি বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়েন না সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েন, সেটা আপনাকেই প্রমাণ করতে হবে 105 ধারা অনুযায়ী। আর 106 ধারা আমরা দেখবো ইচ্ছা প্রমাণ, আপনার মনের অভিব্যক্তি প্রমাণ। আপনি কি করতে চাচ্ছেন, আপনার মনের অভিব্যক্তি প্রমাণ। আমরা ইতিমধ্যে কিন্তু জেনেছি একটা হচ্ছে মেনস্রিয়া, একটা হচ্ছে অ্যাক্টোস্ট্রিয়া, অর্থাৎ আপনার অপরাধ করার জন্য যে মন মানসিকতা, মনের যে অবস্থা, মনের যে ইচ্ছা, সেটাকে বলা হয় মেনস্রিয়া। আর অ্যাক্টোস্ট্রিয়া হচ্ছে সেই ইচ্ছা অনুযায়ী কার্য করা। আপনি একটা অপরাধ করার জন্য উদ্দেশ্য, প্রস্তুতি, অভিপ্রায়, আমরা ইতিমধ্যে পড়েছি উদ্দেশ্য থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে, অভিপ্রায় করতে হবে এবং কার্য সম্পাদন করা হয়ে থাকে, এই যে অপরাধের স্তর। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 106 ধারায় আপনাকে কোনো অভিযোগে অভিযুক্ত করা হলো, আপনি নিজেই প্রমাণ করতে হবে যে আসলে আমি তো এই কাজটা অপরাধের উদ্দেশ্যে করি নাই, আমার মনের অজান্তে হয়েছে, আমি এটা করার উদ্দেশ্য আমার মূলত ছিল না,
প্রকৃতপক্ষে আমি বিষয়টা জানিয়ে যে এমন কিছু হয়ে যাবে। এখানে একটা উদাহরণ কি দেখতে পাই দেখেন তো। উদাহরণটা হচ্ছে, কোনো ব্যক্তি যখন ইচ্ছা প্রণোদিত হয়ে কোনো কার্য করে, যে ইচ্ছা উক্ত কার্যের প্রকৃতি ও পরিস্থিতি হতে অনুমিত ইচ্ছা অপেক্ষা ভিন্ন, তখন ইচ্ছা প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়। আপনি বলতেছেন যে আসলে আমি তো এই কাজটা করতে চাচ্ছিলাম না, মনের অজান্তে হয়ে গেছে। তাহলে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও যে কার্যটা হয়েছে, অনেক ক্ষেত্রে মনের অজান্তে অনেক কিছু হয়ে যায়, সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে আমার আসলে এই মোটিভ নিয়ে আমি এই কার্যটা করি নাই। আর এখানে আরেকটা উদাহরণ কি বলা আছে, বিনা টিকিটে রেলগাড়িতে ভ্রমণ করলেন। বিনা টিকিটে যদি রেলগাড়িতে ভ্রমণ করার দায়ে আপনাকে অভিযুক্ত করা হলো, তার নিকট টিকিট ছিল প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়। আমাকে বলা হচ্ছে যে আপনি টিকিট নেন নাই কেন, আমি পকেট টকেট খুঁজে তারপর বললাম যে আসলে আমি তো টিকিট কাটছি, টিকিটটা যে কই পড়ে গেল আমি জানি না। তাহলে আপনি যে প্রকৃতপক্ষেই সরকারকে মান্য করেছেন, টিকিট কেটেছেন, সেটা প্রমাণের দায়িত্ব আপনার উপরে বর্তাবে, যা আমরা দেখতে পাই 106 ধারা অনুযায়ী। তাহলে আমরা আর বেশি আগাবো না, এই 6টা ধারায় নিব। আগামী ক্লাসের জন্য আমরা বাকিগুলো রেখে দিব, বেশি পড়লেই তো মাথায় বেশি আসবে না। আমরা এই যে 6টা ধারা দিলাম, এই 6টা ধারা আমরা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝেছি কিনা সেটা ক্লাস পরবর্তী সময় আপনারা প্রশ্ন করবেন। না বুঝলে আবারও বলবো, আবারও বলবো। তাহলে আমরা কি পেয়েছি একটু খেয়াল করি। 101 ধারায় কি পেয়েছি, প্রমাণের দায়িত্ব কার, যিনি মামলার রায় আশা করেন তার। 101, প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়, যিনি মামলায় পরাজিত হলেন, প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়। 102, 103 আমরা দেখেছি, যেখানে সুনির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব, সুনির্দিষ্ট বিষয় যিনি আদালতে উপস্থাপন করেন, প্রমাণের দায়িত্ব তার। 103, 104 আমরা জেনেছি, মামলার সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে সকল বিষয় প্রমাণ করা প্রয়োজন, তা প্রমাণের দায়িত্ব। হারিয়ে গেছে দলিলটা, না দলিলটা পুড়ে গেছে, সেটা প্রমাণের দায়িত্ব আপনার উপরে বর্তাবে। 104, 105 আমরা কি জেনেছি, মামলার যে আসামি, তিনি যদি নিজেকে মামলার দায় হতে অব্যাহতি পাওয়ার জন্য বিশেষ ব্যতিক্রমের আওতায় অথবা সাধারণ ব্যতিক্রমের আওতা বলে বিবেচনা করেন, সেক্ষেত্রে উল্লিখিত বিষয় প্রমাণের দায়িত্ব উক্ত আসামির উপরই বর্তাবে। 105। তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসছিল, খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিশেষ ব্যতিক্রমের আওতাভুক্ত বলে এলিবায় উত্থাপন করেছেন, সেক্ষেত্রে উল্লিখিত বিষয় প্রমাণের দায়িত্ব সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করুন। তাহলে প্রমাণের দায়িত্ব কত দাঁড়ায়, আমরা দেখতে পাই, যদি সুনির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই, খুনের দায়িত্ব অভিযুক্ত ব্যক্তি, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, আসামির কথা কেবল 105-এ বলা আছে। কত ধারায় বলা আছে, 105-এ বলা আছে। 103-এও যদি বলেছে যে এলিবাই উত্থাপন করার কথা, এক্ষেত্রে স্পেসিফিক আসামির কথা বলা আছে 105 ধারায়। তাহলে আমরা উদাহরণ দেখে বিষয়টা জাজমেন্ট করব যে উদাহরণে আসামির কথা স্পেসিফিকলি বলা আছে কিনা। যেহেতু মূল ধারায় আসামির কথা বলা আছে, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। দেন আমরা দেখেছি 106, ইচ্ছা অপেক্ষা ভিন্ন কোনো কার্য যদি হয়ে থাকে, সেটা প্রমাণের দায়িত্ব আপনার উপরে বর্তাবে। যদি আপনি বলে থাকেন মাননীয় আদালতকে যে আসলে উল্লিখিত অভিযোগ আমার উপর উত্থাপন করা হয়েছে, ঘটনাটা সত্য, কিন্তু আমার মোটিভটা তেমন ছিল না, আপনার যে অপরাধ করার মন মানসিকতা নাই, সেটা আপনাকে প্রমাণ করতে হবে 106 ধারায়। আপনি আইন মান্য করে চলাফেরা করেন, কিন্তু আপনার মনের অজান্তে বা কোনো কারণে হয়ে গেছে, সেটা আপনাকেই প্রমাণ করতে হবে 106 ধারা অনুযায়ী। তাহলে আমরা আজকে যে ধারাগুলো পড়লাম আবার একটু বলে রাখি। 106 পড়লাম, ইচ্ছা অপেক্ষা ভিন্ন কোনো কার্য যদি হয়ে থাকে, প্রমাণের দায়িত্ব আপনার উপর বর্তাবে, বিশেষভাবে জ্ঞাত কোনো বিষয় প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়। 106, আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব আসামির উপরে বর্তায়। 105, যখন সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে সকল বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। 104, সুনির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব। 103, মামলা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়, আমরা দেখতে পাই পরাজিত ব্যক্তির উপর বর্তায়। 102, আর মামলা প্রমাণের দায়িত্ব কার, যিনি মামলার রায় আশা করেন তার। 101। ধন্যবাদ সবাইকে।
আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।